সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে সামনের নির্বাচনকে কেন্দ্র করে একটা অচল অবস্থা দেখতে পাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো। এই অচল অবস্থাটা এমন পর্যায়ে দেখতে পাচ্ছে যে বড় দল হিসেবে খ্যাত বিএনপিকে প্রায় একা করে দেওয়া হচ্ছে। এই গোয়েন্দা প্রতিবেদনে এমনটাও উঠে এসেছে। সরকারও এটা নিয়ে উদ্বিগ্ন, বিএনপি একা হয়ে যাচ্ছে এটা নিয়ে উদ্বিগ্ন না। যে নতুন করে একটা আন্দোলন যে দানা বাঁধছে, এই আন্দোলনের ফলে এমন পরিস্থিতি তৈরি হবে, আন্দোলনের এক মেরুতে থাকবে যারা যুগপৎ আন্দোলন করবে সেই দলগুলো, আরেক মেরুতে থাকবে শুধুমাত্র বিএনপি। অর্থাৎ বিএনপির সঙ্গে তাদের ছোটোখাটো কিছু এলাই দল থাকবে, ঠিক আছে, কিন্তু মানে দৃশ্যত মনে হবে বা চোখে দেখা মনে হবে বিএনপি একদিকে আর বাকি সবগুলো দল নির্বাচনের কিছু দাবি দাওয়া আদায়ের জন্য আন্দোলন করছে। তো সরকারের মধ্যে এখন বা গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে যেটা উঠে এসেছে এবং সরকারের মধ্যে যে ভয়টা ঢুকেছে, যে মূলত চারটা দাবিতে ইসলামী দলগুলো এবং তাদের সঙ্গে অনেকেই আলাপ হচ্ছে, সম্ভবত এনসিপির সঙ্গেও আলাপ হয়েছে, গণ অধিকার পরিষদ তার এদের সঙ্গে আলাপ হয়েছে। আলাপ হওয়ার ফলে তারা এই চার দাবিতে মাঠে নামছে। শেষ মুহূর্তে হয়তো এনসিপি না থাকলে নাও থাকতে পারে, এনসিপি এখন পর্যন্ত কনফার্ম কিছু জানায়নি। তবে জামাতে ইসলামীও বলছে যে তারাও যুগপথে যাচ্ছে না, কিন্তু যুগপথের পথে যাওয়ার জন্য যে দাবি বা যুগপথ আন্দোলনটা যেই দাবিতে হচ্ছে, যে চারটি দাবি, সেখানে আরও একটি দাবি যুক্ত করে জামাত 3 দিনের কর্মসূচি দিল। এই দলগুলো বা এই যুগপথ আন্দোলনটা বা এই জোটটা যখন ফর্মড হচ্ছিল বা এটা নিয়ে যখন আলোচনা হচ্ছিল, এখনও এটা নিয়ে আলোচনা চলছে, তখন আমরা দেখতে পেয়েছি কি, যে অনেকেই এটার সঙ্গে যুক্ত হবে না, কিন্তু এটার সঙ্গে মিলিয়ে কর্মসূচি দিবেন। জামাত ঠিক তাদের সঙ্গে মিলিয়ে কর্মসূচি দিয়েছে, শুধুমাত্র একটি দাবি বাড়িয়ে। এই হইল পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে এখন যদি সড়ক অবরোধ হয়, এখন যদি ঢাকা শহরে বড় একটা আন্দোলন হয়, এই নির্বাচনকে ঘিরে বা দেশের এই বর্তমান পরিস্থিতিতে অচল অবস্থা তৈরি হবে। এবং সরকারের সবচেয়ে বড় ভয়ের জায়গা যেটা, যে এতদিন গত 1 বছর এই ধরেন এই সেপ্টেম্বরের আগ পর্যন্ত আওয়ামী লীগ ঠেকানোর বিষয়ে সবগুলো দল প্রায় একমত ছিল, এবং যে কোনো কোথাও আওয়ামী লীগ কোনো মিছিল করলে দলগুলোর কেউ না কেউ একসঙ্গে হয়ে বা এককভাবে হোক এটা ঠেঙিয়েছে, এটাকে বাধা দিয়েছে, কিংবা পরবর্তীতে একটা প্রতিবাদ মিছিল করেছে এবং সরকারের উপর চাপ দিয়েছে যে তাদেরকে গ্রেপ্তার করার জন্য। কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে না। আমি আগে একটু এই গোয়েন্দা প্রতিবেদনের যে কথাগুলো বলা হয়েছে সেগুলো একটি তুলে ধরি। এই আইন শৃঙ্খলা বিষয়ক যে কোর কমিটি রয়েছে তাদের সভা হয়েছে, সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, আমাদের আইন উপদেষ্টা ছিলেন, তারপরে শিল্প উপদেষ্টা ছিলেন। সেখানে বৈঠক সংশ্লিষ্ট সূত্রে বরাত দিয়ে একটা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একটি গোয়েন্দা সংস্থার প্রধান বৈঠকে কয়েকটি রাজনৈতিক দলের যুগপৎ আন্দোলনের নামার প্রসঙ্গটি তোলেন। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ সহ সংশ্লিষ্ট অন্য বিষয়গুলোতে সমঝোতা না হলে রাজনৈতিক অচল অবস্থা তৈরি হতে পারে, অবরোধের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। আলোচিত একটি দল এই আন্দোলনে নেই বললেও শেষ সময়ে তারা যুক্ত হতে পারে। তখন একটি বৃহৎ রাজনৈতিক দল একা হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই আলোচিত একটি দল বলতে কাকে বোঝানো হয়েছে? আমরা জানি এনসিপিকে নিয়ে আলোচনা হচ্ছে। এনসিপি এখন পর্যন্ত তাদের সিদ্ধান্ত পুরোপুরিভাবে জানায়নি, এবং এনসিপি যেন এই জোটে বা এই যুগপৎ আন্দোলনে না যায়, এটা নিয়েও উপদেষ্টা মাহফুজ আলম এক ধরনের একটা স্ট্যাটাস দিয়েছেন যে মধুদিবাদের রাজনীতিতে নতুন করে কাউকে প্রক্সি না দেওয়ার জন্য। সেই জায়গা থেকে এনসিপির একজন নেতা, যুগ্ম সদস্য সচিব তুহিন খান, যাকে নিয়ে আমি আলোচনা করেছি আমার চ্যানেলে, তিনি পদত্যাগ করেছেন। কেন পদত্যাগ করেছেন এবং ভেতরে কি চলতেছে, জামাতের সঙ্গে কিংবা এই যুগপৎ আন্দোলনে যাওয়ার কারণে কিনা, বা ক্ষমতার রাজনীতি করার কারণে কিনা, কিংবা আগামী নির্বাচনকে কেন্দ্র করে কারো সঙ্গে জোট বেঁধে কয়েকটি আসনে জয়লাভ করার পায়তারা করছে, সেই জন্য কিনা, অনেক কিছু হইতে পারে। অর্থাৎ এনসিপির মধ্যে এই রাজনৈতিক এই মেরুতে যাওয়ার যে একটা প্রবণতা দেখা যাচ্ছে, এটা নিয়ে এনসিপির ভেতরে এক ধরনের টালমাটাল পরিস্থিতি দেখা যাচ্ছে। এবং সরকার বলছে এইসবের জন্য সড়ক অবরোধ করলে তারা কঠোর অবস্থানে যাবে। তো সরকার যেই দিনই কঠোর অবস্থানে যাওয়ার কথা বলে, এর পর দিনই আমরা কিছু না কিছু দেখি। দেখেন, আজকে সোমবার,
রবিবার এই বৈঠকটি হয়েছে। তো সোমবার আমরা কি দেখতে পেলাম? আসন পুনর্বিন্যাসের দাবিতে ফরিদপুরে ভাঙ্গা থানায় হামলা চালিয়ে দিল যারা হচ্ছে সেখানে আন্দোলন করছে তারা। এখন কথা হইল, এই আসন পুনর্বিন্যাসের আন্দোলনগুলো কে করছে? আসন পুনর্বিন্যাসের আন্দোলনগুলো মূলত যেখানে আসন পুনর্বিন্যাস বলতে আমি কি একটু বুঝাই বলি। প্রতিটা নির্বাচনের আগে কয়েকটি আসনকে ওইখান থেকে কাটছাট করে দুইটা ইউনিয়ন এখানে ঢুকাই দেওয়া হয়, এগুলা করা হয়। এবার একটু বেশি করা হয়েছে। তো আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গায় এটা নিয়ে আন্দোলন চলছে, যেমন ব্রাহ্মণবাড়িয়াতে চলেছে, ফরিদপুরে চলেছে, তারপরে হচ্ছে খুলনা অঞ্চলের দিকে চলছে, অনেক জায়গায় এটা নিয়ে আন্দোলন চলছে। মানে একটা আসনের আগে একটা আসনের সঙ্গে ছিল, এখন আরেকটা আসনের সঙ্গে তাদেরকে যুক্ত করা হয়েছে। এখন এটা আগের মতো করার জন্য বা হচ্ছে তাদের নতুন দাবিতে তারা আন্দোলন করছে। তো এই আন্দোলনের জন্য ভাঙ্গা থানায় হামলা চালিয়েছে। সেই ভাঙ্গা থানায় হামলা চালানোর পর পুলিশ গিয়া মসজিদে আশ্রয় নিছে। তো এই যে পুলিশের উপর আক্রমণ, এই আক্রমণ পুলিশের উপর যে আক্রমণ করার একটা প্রবণতা আমরা জুলাইয়ের যে আন্দোলন সেখান থেকে দেখছি, সেই আন্দোলনের ফলশ্রুতিতে পাশাপাশি পুলিশের উপর যে আক্রমণ হইলে যে সেটার বিচার হয় না, সেই বিচারহীনতার প্রবণতাও যে আমরা দেখতে পাচ্ছি, এর মধ্য দিয়ে পুলিশ যে কেউ সড়ক অবরোধ করলে তাদেরকে তুলে দিতে পারবে, সেটা কি পুলিশের কি সেই সক্ষমতা আছে, কিংবা পুলিশের কি সেই গার্ড আছে? যদি আবার সেই আন্দোলনটি জামাতে ইসলাম করে, সেই আন্দোলনটি যদি ইসলামী আন্দোলন করে, সেই আন্দোলনটি যদি গণ অধিকার পরিষদ করে, সেই আন্দোলনটি যদি এনসিপি করে, পারবে পুলিশ? কখনোই না। এখন কথা হইল, জামাত আসলে এখনো বলছে যে তাদের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলছেন একটা প্রেস ব্রিফিংয়ে যে হচ্ছে জামাত এখনো যুগপথের সিদ্ধান্ত নেয়নি। অর্থাৎ জামাত এখনো যুগপথে যাচ্ছে কি যাচ্ছে না এটা নিয়ে সিদ্ধান্ত নেয়নি, তবে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচিগুলা কি? যুগপথের যে 4টা দাবি, যে পিআর পদ্ধতিতে নির্বাচন, তারপরে জুলাই সনদ বাস্তবায়ন, লেভেল প্লেইং ফিল্ড, তারপরে 14 দল, জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্টের দোসর হিসাবে, এটার সঙ্গে জামাত হচ্ছে বিচারের দাবি জানিয়েছে। যারা জুলাই গণহত্যা চালিয়েছে, এই নতুন একটা দাবি যুক্ত করে তারা 5 দাবিতে আন্দোলনের নামছে। আর বাকি 4টি দাবি হলো যুগপথের, অর্থাৎ ইসলামী আন্দোলনের সঙ্গে ইসলামী আন্দোলন সহ যুগপথ তৈরি করে যে আন্দোলনটি করবে সেটা, সেখানে বাকি 4টা দাবি রয়েছে। জামাতও এই একই 4 দাবিতে আন্দোলনে নামছে, সঙ্গে তারা হচ্ছে ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও বিচারের দাবি দৃশ্যমান করা, এই দাবিটা তারা তাদের যুক্ত করেছে। এখন দেখেন ইসলামী আন্দোলনের আচ্ছা, এই দাবিগুলো আদায়ের জন্য তারা নানান ধরনের কর্মসূচি দিবে, সড়ক অবরোধ করবে, তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবে, আরও নানান ধরনের কর্মসূচি দিয়েছে। এখন দেখেন এই জোটটা কি হচ্ছে কিনা, বা নির্বাচনী জোট কি হচ্ছে কিনা জামাতের সঙ্গে। জামাত তো বলতেছে তারা যুগপথে সিদ্ধান্ত এখনো নেয়নি, তাহলে তাদের মধ্যে কি জোট হচ্ছে কিনা? এই জোট হচ্ছে যে এটার একটা আঁচ পাওয়া যায় চরমনাই পীরের একটা বক্তব্যে। কেননা এই জোট যে হওয়ার ক্ষেত্র যে তৈরি হওয়া, সেটার মূল কাজটাই করেছে চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন। তিনি বলছেন একটা বক্তব্যে যে ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে যাওয়ার বিষয়টি কাছাকাছি, অর্থাৎ ইসলামী দলগুলোর ভোট সবই এক বাক্সে যাচ্ছে। তার মানে তাদের মধ্যে একটা নির্বাচনী জোট হচ্ছে। এই ক্ষেত্রে মাঝখান দিয়ে আলোচনা রয়েছে এবি পার্টি, গণ অধিকার পরিষদ আর এনসিপি, যে তাদেরকে নিয়েও হচ্ছে এই জোটটা হইতে পারে, কিন্তু শেষ পর্যন্ত যাবে কিনা এটা নিয়ে প্রশ্ন রয়েছে, কিংবা যুগপথে থাকলেও নির্বাচনী জোট হিসাবে এটা আত্মপ্রকাশ করবে কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। সেই জায়গা থেকে এখন যে এই জোটটি হচ্ছে, হয়তো তাদের জায়গা থেকে তারা দাবি আদায় করার জন্য, তাদের মতো করে নির্বাচন করার জন্য এই জোটটি হয়তো ভালো, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অচল অবস্থা তৈরি করার জন্য, যেহেতু নির্বাচনে আর একটা তারিখ ঘোষণা হয়ে গেছে বা একটা সময় ঘোষণা হয়ে গেছে, এবং হচ্ছে ঐকমত্য কমিশনে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, সেগুলো এখন বাস্তবায়নের পথে, সেই জায়গা থেকে এখন নতুন করে আন্দোলনে নামা। কেননা আপনি শেখ হাসিনার শাসন আমলে আপনি নির্বাচন করছেন না, আপনি আপনার বসানো সরকারের আমলে নির্বাচন করছেন, আপনি এগুলা টেবিল টকে সমাধান করে নিতে পারেন। যেই পিআর পদ্ধতি নিয়ে উচ্চকক্ষে পিআর পদ্ধতি হবে, নিম্নকক্ষে গতানুগতিক যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে নির্বাচন হবে, এটা নিয়ে যখন সমঝোতা হইল, এখন আবার নতুন করে সব কক্ষে পিআর পদ্ধতি নিয়ে আলোচনাটাই হচ্ছে অবাঞ্ছনীয় বিষয়। পাশাপাশি এনসিপি স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে যে তারা শুধুমাত্র উচ্চকক্ষেই পিআর চায়, নিম্নকক্ষে স্বাভাবিক যে এতদিন যে প্রসেস, আসন ভিত্তিক যে নির্বাচন সেটা চায়। সেই ক্ষেত্রে এনসিপি যদিও বিএনপির সঙ্গে থাকে শেষ পর্যন্ত,
বা এনসিপি যদি এদের সঙ্গে না যায়, এই ক্ষেত্রে এদের এই যুগপথের আন্দোলনটা কিছুটা বৈধতা হারাবে এবং তাদেরকে বিরুদ্ধে এক ধরনের আলাপ তোলা যাবে যে তারা হচ্ছে নির্বাচন চাচ্ছে না বা নির্বাচনকে ভণ্ডুল করার জন্য তারা এই চেষ্টা চালাচ্ছে, এই আলাপটা তোলা যেতে পারে। তবে জামাতের মতো একটা দল এখন এই পলিটিক্যাল ইনম্যাচুরিটি দেখাচ্ছে। তারা যে আসলে শুধুমাত্র পিআর পদ্ধতির জন্য কিনা, নাকি হচ্ছে তাদের দলটা আর একটু গুছিয়ে নেওয়ার জন্য আর একটু সময় দরকার, কিংবা মাঠে তাদের শক্তি দেখানো দরকার কর্মীদেরকে, সেই জন্য তারা হচ্ছে মাঠে নামানোর চেষ্টা চালাচ্ছে, কি হইতে পারে না হইতে পারে সেটা নিয়ে কিন্তু পলিটিক্যাল ল্যান্ডস্কেপে ব্যাপক সমালোচনা, ব্যাপক আলোচনা রয়েছে। সেই জায়গা থেকে এখন এই রাজনীতিক পরিস্থিতি কোন দিকে যায় সেটা এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এটা বাস্তবতা যে সরকারও ইতিমধ্যেই এটা নিয়ে ভয়ের মধ্যে রয়েছে। যদি জামাত মাঠে নামে, যদি ইসলামী আন্দোলন মাঠে নামে, সরকার আসলে এগুলা কিভাবে সামলাবে সেটাই এখন দেখার বিষয়। কেননা এদেরকে ছাড়া সরকার নির্বাচন দিয়েও গদি ছাড়তে পারবে না। এদেরকে লাগবে নির্বাচন দিতে হলে, এদের কেউ একটা দলও যদি নির্বাচনে অংশ না নেয় বা নির্বাচন বয়কট করে, সেক্ষেত্রে সরকার বড় ধরনের চাপে পড়বে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।